চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন কাউন্টারে যান তিনি। এরপর ঘণ্টা খানেকের মধ্যে তার ইমিগ্রেশন সম্পন্ন হলে বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ। গত 8 মে গভীর রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। তার দেশ ছাড়াকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছিল দেশজুড়ে। দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে 3 পুলিশ সদস্যকেও বরখাস্ত করা হয়েছিল। এদিকে মামলার তদন্তে দোষী প্রমাণিত হলে আব্দুল হামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেই খেয়াল রাখতে হবে। যাত্রাবাড়ী থানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে যাব। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড। 2 দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠক হবে। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও এর আশেপাশের এলাকায় সভা সমাবেশে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ, গণজামায়াত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো। কানাডার অন্টারিও প্রদেশের একটি লেকে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল রাকিবের মৃত্যু হয়েছে। অন্টারিওর লিন্ডজি শহরের একটি লেকে নৌকা ভ্রমণের সময় পানিতে ডুবে তারা প্রাণ হারান। জানা গেছেন, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও কন্যাকে নিয়ে স্থানীয় সময় শনিবার ঢাকা থেকে টরন্টো পৌঁছান। গতকাল দুপুরে সাইফুজ্জামান ও তার বন্ধু আবদুল্লাহ হিল রাকিব এবং রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে লেকে ঘুরতে যান। নৌকাটি হঠাৎ উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে নিরাপদে তীরে পৌঁছালেও বাকিরা স্রোতের টানে নিখোঁজ হন। পরে উদ্ধারকর্মীরা লেক থেকে সাইফুজ্জামান ও রাকিবের মৃতদেহ উদ্ধার করেন। সরকার কোরবানির পশুর চামড়ার দাম বেঁধে দিলেও তার ধারে কাছেও বিক্রি করতে পারেনি মৌসুমি ব্যবসায়ীরা। মূল্যপতনে বিপুল পরিমাণ আর্থিক লোকসানের পাশাপাশি বরাবরের মতো এবারও বঞ্চিত হয়েছেন গরিব ও অসহায় মানুষরা। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা সাধারণত গরিব, অসহায় ও মিসকিনদের সাহায্য করার জন্যই দেয়া হয়। চামড়ার দাম যত কম হয় ততই বঞ্চিত হন তারা। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতবারের চেয়ে এবার 5 টাকা বাড়িয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 60 থেকে 65 টাকা নির্ধারণ করা হলেও নির্ধারিত দামের অর্ধেকও মেলেনি। আচ্ছা, বলতেছে 500 টাকা, আমি বলছি না, একদম 600 টাকা। বললো যে ঠিক আছে 600 টাকাই। তো ওইখানে সে তার ট্রেনারিতে নেওয়ার পরে বলতেছে এটা 400 টাকা দেবো। কেন ভাই? যে তাহলে আপনি চামড়া নিয়ে যান। এই যে একটা সিন্ডিকেট, তাহলে আপনি নিয়ে যান কেন? চলতি মৌসুমে 80 থেকে 85 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল চামড়া শিল্প নগরীতে। কাঁচা চামড়া আসার হারও সন্তোষজনক, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকার নিজে ভর্তুকি দিয়ে লবণ কিনে দিয়ে তাদেরকে সংরক্ষণ করার ব্যবস্থা করে দিয়েছে। উদ্দেশ্য একটাই, যে দাম যাতে আমরা পেতে পারি, দামটা সেইভাবে না ওঠে। সরকারের
অনেকগুলো বিকল্প ব্যবস্থা আছে। আমরা দাম ইনশাল্লাহ এবার যাতে পাই সেই ব্যবস্থা আমরা করব। এতিমখানা ও মাদ্রাসাগুলো যাতে কোরবানির চামড়ার উপযুক্ত মূল্য পায় সে বিষয়ে চামড়ার দাম নির্ধারণ, দেশে বিনামূল্যে 30,000 টন লবণ বিতরণ, কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্ত সত্ত্বেও এবারও কেন উপযুক্ত দাম মেলেনি সে প্রশ্নের উত্তর খুঁজছিলেন পাইকার থেকে শুরু করে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্য যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 14 জুন তার দেশে ফেরার কথা রয়েছে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এই বৈঠক নিয়ে সারা দেশে মানুষের দৃষ্টি থাকবে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ডক্টর ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় রয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে সরকার প্রধান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে বরফ গলতে পারে এমন ধারণা করা হচ্ছে। আজই 5 দিনের সফরে লন্ডনে যাচ্ছেন ডক্টর ইউনূস, তবে বৈঠকের দিনক্ষণ এখনও জানা যায়নি। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনে ঘোষিত তারিখ অনুযায়ী যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। সকালে কুমিল্লার মুরাদনগরে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কথা বলেন। এই ডেটকে মাথায় রেখে নির্বাচন কমিশন একটা রোডম্যাপ যথাসময়ে দেবে। জনগণের অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকে, সেগুলো বিঘ্নিত হচ্ছে দীর্ঘদিন ধরে এবং এটা আমাদের একটা কনসার্ন। আমরা অনেক জনকল্যাণমূলক কাজ করার চেষ্টা করছি, কিন্তু যে দৈনন্দিন সেবাগুলো দেওয়ার কথা সেগুলো দিতে পারছি না। স্থানীয় সরকারের অনেকগুলো স্তর আছে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখব। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। প্রতিপক্ষের শক্তিমত্তা এবং দর্শক আগ্রহকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া। সিঙ্গাপুরের বিপক্ষে জয়কেই একমাত্র লক্ষ্য বলে মনে করছেন এই মিডফিল্ডার। কাল এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে বাংলাদেশ সিঙ্গাপুর। We have to perform now, so it doesn't matter how many people come to watch the match. End of the day, we have to win. We have to perform for our country. Pressure, hype, shot media. Of course, we can feel it. Of course, we can see it. But খেলার সময় we have to forget about those things. We have to think about ourselves. We have to think about the team, and we have to think about how we can win this match. 4 দিনের দ্বিপাক্ষিক সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে পারেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে 13 জুন সকালে এই সাক্ষাৎ হতে পারে। সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবিতে অনড় আছে বিএনপি। এমন পরিস্থিতিতে এই সাক্ষাতের দিকে দৃষ্টি রয়েছে দেশের সবার। গত 15 বছরে চামড়া শিল্পে গড়া সিন্ডিকেট এত দ্রুত ভাঙা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে যশোরের রাজারহাটে তিনি এই মন্তব্য করেন। চামড়া শিল্পর যে অধঃপতন হয়েছে গত 12-15 বছরে, একটা নৈরাজ্য
সিন্ডিকেটেড মার্কেট অ্যাপ্রোচ। আমরা এই সমস্ত জিনিসকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। ঢাকাতে আমাদের একটা কন্ট্রোল সেন্টার কাজ করছে, ডিসি মহোদয়দের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসন সকলে এই বিষয়ে কর্মকাণ্ড পরিচালিত করছে। এপ্রিলে নির্বাচন আয়োজনে জাতিকে দেয়া ওয়াদা প্রধান উপদেষ্টা রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারে বড় লেখায় তিনি একথা বলেন। আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়, যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। নির্বাচনের সময় কালো টাকা এবং পেশি শক্তির অপব্যবহার করা হয় উল্লেখ করে লেভেল প্লেইং ফিল্ড তৈরির দাবি জানিয়েছেন এনসিপি নেতা সার্জিস আলম। নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয়। আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই, যেখানে ছোট দল হোক বড় দল হোক সম্পূর্ণভাবে এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে। খেলার খবর এবং ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে হামজা শমিতদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের কোচ হ্যাবিয়ার ক্যাবরেরা। প্রবাসী ফুটবলার নয়, বাংলাদেশ দলের সবাইকে নিয়ে সতর্ক সিঙ্গাপুর, বলেছেন দলটির ডিফেন্ডার আমিরুল আদলি। কাল সন্ধ্যা 7টায় শুরু হবে খেলাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন কুশলী আসিফ। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ 2027 এশিয়ান কাপে যাওয়ার লড়াই। সি গ্রুপ থেকে শীর্ষ দল যাবে মূল পর্বে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে। হামজা চৌধুরীদের সঙ্গে সমিত সোমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের সক্ষমতা বৃদ্ধি করেছে। বিশ্বমানের খেলোয়াড়দের পেয়ে তৃপ্তির ঢেকুর কোচের কণ্ঠে। সমিত খুব কম সময়ের মধ্যে দলের সাথে মানিয়ে নিয়েছে। একজন পেশাদার হিসেবে তার ট্যাকটিক্স খুবই নিখুঁত। দলের অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন তিনি। সব মিলিয়ে তাকে পাওয়াটা ইতিবাচক। শুধু প্রবাসী খেলোয়াড় নয়, বাংলাদেশ দলের প্রতিটি সদস্যকে হুমকি হিসেবে দেখছে সফররত দলটি। হামজা চৌধুরী একা ভালো খেলছে না, পুরো বাংলাদেশ দলের পারফরমেন্সই ভালো হচ্ছে। দল হিসেবে তারা ভালো করছে, আমরা তাদের রুখতে প্রস্তুত। সিঙ্গাপুরের র্যাঙ্কিং 161, 22 ধাপ নিচে থাকা বাংলাদেশ রয়েছে 183তম স্থানে। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা।